আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। স্বাগত জানাই আপনাদের আজকের এই নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা উপস্থাপন করব টিপু সুলতানের জীবনের তৃতীয় পর্ব 3 দেখার জন্য আপনারা আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গে থাকুন। মৃত্যু চতুর্থ অ্যাঙ্গোলোময় সূর্যযুদ্ধ। প্রিয় দর্শক, হোরাটিও নেলসন দশক সালে মিশরের নীল নদের যুদ্ধে ফ্রান্সিসকো পল রুয়ে ডিআই গালিয়াসকে পরাজিত করেন। 1799 সনে তিনি সৈন্য মহীশূরে যাত্রা করে। একটি বোম্বে থেকে এবং দুজন ব্রিটিশ, যার মধ্যে একজন আর্থার ওয়েলসলি ছিলেন, চতুর্থ মহীশূর যুদ্ধে তার রাজধানী শ্রীরঙ্গপাটনা হরবত করেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 60,000-এরও বেশি সৈন্য ছিল এবং প্রায় 4,000 ইউরোপীয় এবং বাকি ভারতীয়। টিপু সুলতানের বাহিনীতে সংখ্যা ছিল মাত্র 30,000। ব্রিটিশদের সাথে কাজ করার ক্ষেত্রে টিপু সুলতানের মন্ত্রীদের বিশ্বাসঘাতকতা এবং ব্রিটিশদের জন্য একটি সহজ পথ তৈরি করার জন্য দেয়াল দুর্বল করা। টিপু সুলতানের মৃত্যুর ব্রিটিশ জেনারেল হ্যারিসকে এখন ভারত আমাদের বলে চিৎকার করে পরিচালিত করেছিল। ব্রিটিশরা যখন শহরের দেয়াল ভেঙে দিয়েছিল তখন ফরাসি সামরিক উপদেষ্টা টিপু সুলতানকে গোপন পথ দিয়ে পালিয়ে যেতে এবং বাকি যুদ্ধগুলো অন্য দুর্গ থেকে লড়তে বলেন, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন। টিপু বিখ্যাতভাবে বলেছিলেন, ভেড়ার মতো হাজার বছর বাঁচার চেয়ে বাঘের মতো একদিন বেঁচে থাকা ভালো। টিপু সুলতান হোলি ডিডি গেটওয়েতে নিহত হন। জেটিসি রঙ্গপাটনা দুর্গ এন.ই. এঙ্গেল থেকে 300 গজ এবং 270 মিটার দূরে অবস্থিত ছিল। পরের দিন বিকেলে তাকে তার বাবার কবরের পাশে গুমায়ে দাফন করা হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক সদস্য বিশ্বাস করতেন যে কর্ণাটিক উমদাদ উল উমার নবাব গোপন যুদ্ধের সময় টিপু সুলতানকে সহায়তা করেছিলেন এবং 1799 সনের পর তার পদত্যাগ চেয়েছিলেন। সাহেব ও কামরুদ্দিন এবং সেরিঙ্গপটমের দুর্গে কমান্ড্যান্ট মীর নাদিম হাসানের বর্ণিত বিশ্বাসঘাতকতা পর্বটি টিপুর নির্দেশে অমান্য করতে শুরু হয়। যখন তিনি মারা যান তখন ব্রিটেনে আনন্দ উদযাপন ছিল। লেখক, নাট্যকার এবং চিত্রশিল্পীরা এটি উদযাপনের জন্য কাজ তৈরি করেছিলেন। টিপু সুলতানের মৃত্যুতে ব্রিটেনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। প্রশাসন, টিপু সুলতান শাসনে আমলে একটি নতুন ক্যালেন্ডার, নতুন মুদ্রা এবং 7টি নতুন সরকারি বিভাগ চালু করেন এবং রকেটের ব্যবহার সামরিক উদ্বোধন করেন। মাইসোরিয়ান রকেট, মূল নিবন্ধ মাইসোরিয়ান রকেট। টিপু সুলতান তার রকেটে আর্টিলারি ব্রিগেডগুলিকে সংগঠিত করেছিলেন, যা কুশন নামে পরিচিত ছিল। টিপু সুলতান বিভিন্ন কুশনের চাকরির সংখ্যা 1500 থেকে প্রায় 5000-এ প্রসারিত করেন। টিপু সুলতান ব্যবহৃত মাইসোরিয়ান রকেটগুলির পরে ব্রিটিশরা আপডেট করেছিল এবং নেপোলীয় যুদ্ধে সময় পর্যায়ক্রমে নিয়োগ করেছিল। ঐতিহাসিকভাবে দশেরা উদযাপনের অংশ হিসাবে উপহার হিসাবে দেওয়া এই সময়ের আগে বিদ্যমান ছিল। এটি জানা যায় যে তিনি শিল্পকলা এবং বিশেষত কাঠের কাজের প্রবল ভক্ত ছিলেন। রাস্তা উন্নয়ন, টিপু সুলতানের রাস্তা নির্মাণের পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে মালাবারে তার প্রচারণার অংশ হিসেবে তিনি অধিকাংশ শহরকে সড়ক পথে সংযুক্ত করেছিলেন। বৈদেশিক সম্পর্ক, মুঘল সাম্রাজ্য, হায়দার আলী টিপু সুলতান উভয়ই মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছে নামমাত্র আনুগত্য করেছিলেন। উভয়কেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমস্ত বিদ্যমান চুক্তিতে বস বলে বর্ণনা করেছেন, কিন্তু কর্ণাটিক নবাবের বিপরীতে তারা হায়দ্রাবাদের নিজামের আধিপত্য স্বীকার করেনি। বাদশাহ হিসেবে তার
রাজ্যাভিষেকের পরপরই টিপু সুলতান মুঘল সম্রাটের তদন্ত চেয়েছিলেন। দ্বিতীয় শাহ আলম অনুগতদের ভারাক্রান্ত হয়ে হৃদয়ে তিনি নাসির উদ্দৌলা উপাধি অর্জন করেন। টিপু একজন স্বঘোষিত সুলতান ছিলেন, এই সত্যটি তার দিকে হায়দ্রাবাদ নিজাম আলী খানের সত্যকে আকৃষ্ট করেছিল। তিনি মুঘল সম্রাটকে নিরুৎসাহিত করে এবং মহীশূরের উপর দাবি রেখে স্পষ্টভাবে তার সত্যতা প্রকাশ করেছিলেন। হতাশা টিপু সুলতান সেই সময় অন্যান্য মুসলিম শাসকদের সাথে যোগাযোগ স্থাপন শুরু করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতকে মুক্ত করা এবং ফ্রান্সের আন্তর্জাতিক শক্তি নিশ্চিত করার জন্য টিপু সুলতান বিদেশি দেশগুলির সাথে তার নিজস্ব কূটনৈতিক মাস্টার ছিলেন। তার আগে তার পিতার মতো তিনি বিদেশি জাতির পক্ষে যুদ্ধ করেছিলেন, যা শাহ আলম দ্বিতীয়ের স্বার্থে ছিল না। 10ই আগস্ট 1788 সনে গোলাম কাদির দ্বিতীয় শাহ আলমকে অন্ধ করার পর টিপু সুলতান কান্নায় ভেঙে পড়েন এবং বলে মনে করা হয় 1799 সনে সেরিঙ্গাপটমে পতনের পর অন্ধ সম্রাট টিপুর জন্য অনুশোচনা করেছিলেন, কিন্তু হায়দ্রাবাদের নিজামের উপর তার আস্থা বজায় রেখেছিলেন, যিনি এখন ব্রিটিশদের সাথে শান্তিতে স্থাপন করছিলেন। আফগানিস্তান মারাঠাদের কাছ থেকে যথেষ্ট হুমকির সম্মুখীন হওয়ার পর টিপু সুলতান আফগান দুররানি সাম্রাজ্যের শাসক জামান শাহ দুররানির সাথে যোগাযোগ করতে শুরু করেন, যাতে তারা ব্রিটিশ এবং মারাঠাদের পরাজিত করেন। পরে প্রাথমিকভাবে জামান শাহ টিপুকে সাহায্য করতে রাজি হন, কিন্তু আফগানিস্তানের পশ্চিম সীমান্তে পারস্য আক্রমণে তার বাহিনীকে সরিয়ে দেওয়া এবং টিপুকে কোনো সাহায্য করা সম্ভব হয়নি। অটোমান সাম্রাজ্য 1787 সনে টিপু সুলতান ওসমানী রাজধানী কনস্টান্টিনোপল একটি দূতাবাস পাঠান। ওসমানী সুলতান আব্দুল হামিদ প্রথমের কাছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে জরুরি সহায়তার অনুরোধ করেন। টিপু সুলতান উসমানী সুলতানকে অনুরোধ করেন তাকে সৈন্য ও সামরিক বিশেষজ্ঞ পাঠাতে। তদুপরি টিপু সুলতান মক্কা, মদিনা, নাজাফ এবং ইসলামিক মাজারগুলিতে রক্ষণাবেক্ষণের অবদান রাখার জন্য উসমানীয়দের কাছ থেকে অনুমতি চেয়েছিলেন কারবালায়। যাই হোক, অটোমানরা নিজেরাই সংকটের মধ্যে ছিল এবং এখনও ধ্বংসাত্মক অটোমান যুদ্ধ এবং রাশিয়া সাম্রাজ্যের সাথে একটি নতুন সংঘর্ষ থেকে পুনরুদ্ধার করছিল শুরু হয়েছিল, যার জন্য ওসমানী তুরস্কের রাশিয়ানদের দূরে রাখার জন্য ব্রিটিশ জোটের প্রয়োজন ছিল। তাই এটি শত্রু তার ঝুঁকি নিতে পারে না। ভারতীয় থিয়েটার ব্রিটিশরা ভারত মহাসাগরে একটি নৌবহর সংগঠিত করতে অটোমানদের অক্ষমতার কারণে টিপু সুলতান রাষ্ট্রদূতরা তাদের অটোমান ভাইদের কাছ থেকে উপহার নিয়ে দেশে ফিরে আসেন। তা সত্ত্বেও অটোমান সাম্রাজ্যের সাথে টিপু সুলতানের চিঠিপত্র এবং বিশেষ করে নতুন সুলতান সেলিম তৃতীয় 1799 সনে তার চূড়ান্ত যুদ্ধ পর্যন্ত অব্যাহত ছিল। পারস্য ও ওমান তার আগে তার পিতা মতো টিপু সুলতানের পারস্য জান্থ রাজবংশের শাসক মোহাম্মদ আলী খানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন। টিপু সুলতান ওসমানের সালতানাতের শাসক হামাদ বিন সাইদের সাথেও চিঠিপত্র বজায় রেখেছিলেন। কিং চীন 1780-এর দশকের গোড়ার দিকে টিপু সুলতান মহীশূরের রেশম নিয়ে শুরু হয়, যখন তিনি তার দরবারে কিং কাজে বংশ শাসিত চীন থেকে একজন দূত গ্রহণ করেন। রাষ্ট্রদূত তাকে একটি রেশমি কাপড় উপহার দেন। কথিত আছে যে টিপু জিনিসটি দ্বারা এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার রাজ্যে এবং উৎপাদন চালু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি চীনের প্রত্যাবর্তন যাত্রা পাঠান, যা 12 বছর পর ফিরে আসে। ফ্রান্স হায়দার আলী এবং টিপু উভয়ই ফরাসিদের সাথে একটি মৈত্রী কামনা করেছিলেন, একমাত্র ইউরোপীয় শক্তি যা এখনও উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চ্যালেঞ্জ করার যথেষ্ট শক্তিশালী। 1782 সনে ষোড়শ লুই পেশোয়ার মধু রাও নারায়ণের সাথে একটি মিত্রতা করেন। এই চুক্তিটি বুসিকে তার সৈন্যদের আইন ডি ফ্রান্স বর্তমানে মরিশাস হস্তান্তর করতে সক্ষম করে। একই বছর ফরাসি অ্যাডমিরাল ডি ফ্রান্সেস আনুষ্ঠানিকভাবে হায়দার আলীকে ষোড়শ লুইয়ের একটি প্রতিকৃতি উপহার দেন এবং তার জোটের জন্য অনুরোধ করেন। সুপ্রিয় দর্শক, নেপোলিয়ন টিপু সুলতানের সাথে যোগসূত্র স্থাপনের চেষ্টায় মিশর জয় করেন। 1798 সনের ফেব্রুয়ারিতে নেপোলিয়ন টিপু সুলতানকে একটি চিঠি লেখেন, যাতে তিনি সংযুক্তিকরণ এবং পরিকল্পনার প্রতিরোধে তার প্রচেষ্টার প্রশংসা করেন। কিন্তু এই চিঠিটি টিপুর কাছে পৌঁছায়নি, বরং মাসকাটে একজন ব্রিটিশ গুপ্তচর দ্বারা জব্দ করা হয়।
একটি সম্ভবত টিপু নেপোলিয়ন জোটের ধারণা ব্রিটিশ গভর্নর জেনারেল স্যার রিচার্ড ওয়েলসিলকে লর্ড ওয়েলসিল নামে পরিচিত এতটাই সংকৃত করেছিল যে তিনি অবিলম্বে টিপু সুলতানের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতি শুরু করেন। সম্মানিত সুধী, এই ছিল মহানায়ক টিপু সুলতানের জীবনের তৃতীয় পর্বে আজকের বিষয়। এই ধরনের ঐতিহাসিক বিষয় সম্বন্ধে জানতে শুনতে RSTV ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সকল অনুষ্ঠান দেখতে আশা করি ঐতিহাসিক বিষয়গুলি জানতে পারবেন ইনশাল্লাহ। আমাদের পরবর্তী আলোচনার বিষয় ঐতিহাসিক হলো মহানায়ক টিপু সুলতানের জীবনীর চতুর্থ শেষ পর্ব। চা দেখার জন্য বা শোনার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।